ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 18 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি, প্রায় 15,000 ফ্লাইট বাতিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখের বেশি বাড়িঘর। যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে আবারও প্রাণহানি, নিহত ব্যক্তিকে সন্ত্রাসী আখ্যা হোয়াইট হাউসের। মিনিয়াপলিসে বিক্ষোভ অব্যাহত। গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলকে চাপ যুক্তরাষ্ট্রের। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক, চুক্তি ভেঙে উপত্যকায় হামলায় নিহত 3। ইউক্রেন যুদ্ধ বন্ধে আবুধাবিতে মস্কো, কিয়েভ, ওয়াশিংটন দ্বিতীয় দফার বৈঠক, আলোচনায় অগ্রগতির ইঙ্গিত, পাল্টাপাল্টি হামলায় 4 জন নিহত। এবং চীনের বিরুদ্ধে আবারও আকাশ ও জলসীমা লঙ্ঘনের অভিযোগ তাইওয়ানের। 26টি যুদ্ধবিমান ও নৌযানের অনুপ্রবেশ, তাইপের বিশাল প্রতিরক্ষা বাজেট নিয়ে পার্লামেন্টে টানাপোড়েন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ শীতকালীন ঝড়ের তাণ্ডব শুরু হয়েছে। এরই মধ্যে 18 অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে ভোগান্তিতে পড়েছেন 1,30,000-এর বেশি মানুষ। বাতিল করা হয়েছে প্রায় 15,000 ফ্লাইট। পুরু তুষারের স্তর জমে যাওয়ায় বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন অঙ্গরাজ্যে প্রয়োজনীয় সরঞ্জাম, জনবলের পাশাপাশি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। এটিকে ইতিহাসের ভয়াবহ ঝড় বলে অভিহিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীতকালীন ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের দক্ষিণ থেকে উত্তর পূর্বাঞ্চল, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও তীব্র হচ্ছে। তুষার ও বরফে ঢেকে গেছে 13,000 মাইল এলাকা। রোববার পর্যন্ত টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত 2,000 মাইলের বেশি অঞ্চল জুড়ে ঝড়ের তাণ্ডব থাকবে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া দফতর। এতে প্রায় 18 কোটি মানুষ ভারী তুষার, শিলাবৃষ্টি সহ বৈরী আবহাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। এরই মধ্যে সাউথ ও নর্থ ক্যারোলাইনা, ভার্জিনিয়া, টেনেসি, জর্জিয়া, লুইজিয়ানা সহ বিভিন্ন অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। এদিকে শীতকালীন ঝড়টিকে স্মরণকালের ভয়াবহ ঝড় হিসেবে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঝড়ের প্রভাবে এরই মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্য। অন্ধকারে দিন পার করছেন 1 লাখের বেশি মানুষ। তীব্র তুষারপাতে দেশটির গুরুত্বপূর্ণ সড়কগুলো চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যান চলাচল স্বাভাবিক করতে বৈরী আবহাওয়ার মধ্যেও সড়কে লবণ ছিটাচ্ছেন কর্মীরা। ওকলাহোমায় হাইওয়ে পেট্রোলের ছুটি বাতিলের পাশাপাশি মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড। নিউ জার্সিতে বাণিজ্যিক যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। এদিকে ঝড়ের কারণে যুক্তরাষ্ট্র জুড়ে বাতিল করা হয়েছে হাজার হাজার ফ্লাইট। চলমান পরিস্থিতিতে জরুরি ব্যবস্থাপনা সংস্থা দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে প্রয়োজনীয় সরঞ্জাম, জনবলের পাশাপাশি উদ্ধারকারী দল মোতায়েন করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে দক্ষিণাঞ্চলের কয়েকটি রাজ্যে বিদ্যুৎ লাইন মেরামতের কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। এ অবস্থায় বাসিন্দাদের প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ার আহ্বান জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানিও। নাসরিন রুমি, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। এবার কিউবার উপর চড়াও হচ্ছে যুক্তরাষ্ট্র। তেল আমদানি বন্ধে নৌ অবরোধের পরিকল্পনা। মাদক পরিবহনকারী সন্দেহে প্রশান্ত মহাসাগরে ফের নৌযানে হামলা, নিহত 2। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতে আবারও 1 মার্কিন নাগরিক নিহত হয়েছেন। মিনিয়াপলিসে আইসিই সদস্যদের ধরপাকড় ও বিক্ষোভের মধ্যে এই ঘটনা ঘটে। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের দাবি, নিহত ব্যক্তি একজন সন্ত্রাসী, তার হাতে অস্ত্র ছিল। ফেডারেল এজেন্টরা আত্মরক্ষার্থে তাকে গুলি চালিয়েছে। এদিকে শনিবারও মিনিয়াপলিসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্টদের গুলিতে আরও 1 মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিসে বর্ডার পেট্রোল বাহিনীর সদস্যদের গুলিতে 37 বছর বয়সী 1 ব্যক্তি নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এক বিবৃতিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানায়, নিহত ব্যক্তির হাতে অস্ত্র ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে নিরস্ত্র করতে চাইলে তিনি আক্রমণাত্মক হয়ে ওঠেন। সরকারি এজেন্টরা নিজেদের আত্মরক্ষার্থে তার উপর গুলি চালায়।
এদিকে ঘটনার তদন্তের আগেই ট্রাম্পের সহযোগী হোয়াইট হাউসের সিনিয়র সহকারী স্টিফেন মিলার নিহত ব্যক্তিকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছেন, যদিও পুলিশ প্রধান বলছেন গুলির ঘটনা এখনো স্পষ্ট নয়। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে অভিযোগ করেছেন মুখোশধারী এজেন্টরা স্থানীয় বাসিন্দাদের মারধর ও গুলি করে হত্যা করছে। তিনি শহরে কর্মরত ফেডারেল এজেন্টদের দায়মুক্তিরও নিন্দা জানান। চলমান অভিবাসী ধরপাকড় ও বিক্ষোভের মধ্যে মিনেসোটার গভর্নর টিম ওয়ালজ ফেডারেল এজেন্টদের গুলি চালানোর ঘটনা তদন্তেরও। এদিকে যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিদিনই বিক্ষোভ চলছে। শনিবার মিনেসোটার মিনিয়াপলিসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময় আরো থাকছে। ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে যাত্রা শুরু ফিনল্যান্ডের ওলু শহরের 3 দিনব্যাপী বর্ণাঢ্য উৎসব। বরফ দিয়ে বানানো বাদ্যযন্ত্রে কনসার্ট। গাজায় যুদ্ধবিরতির মধ্যে আবারও দখলদার বাহিনীর হামলায় 2 শিশুসহ 3 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এমন পরিস্থিতিতে যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলের উপর চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এরই ধারাবাহিকতায় শনিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কিন প্রতিনিধিরা। যুদ্ধবিরতির পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে মিশর। যুদ্ধবিরতি কার্যকর থাকলেও শনিবার গাজার বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি বাহিনী। বেত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের কাছে বোমা বিস্ফোরণে নিহত হয় আল জাওয়ারা পরিবারের 2 কিশোর। প্রত্যক্ষদর্শীরা জানান, চুক্তির আওতায় ওই এলাকা থেকে সেনার প্রত্যাহার করা হলেও হামলা বন্ধ হয়নি। জাবালিয়ায় ওল্ড গাজা স্ট্রিটে হামলায় আহত হন একাধিক ফিলিস্তিনি। বেত লাহিয়ায় আল সালাতিন এলাকায় ইসরায়েলি গুলিতে আহত হন এক ব্যক্তি। খান ইউনিসের দক্ষিণের কিজান আল নাজ্জার এবং কেন্দ্রীয় খান ইউনিসে পৃথক হামলায় হতাহত হন আরও কয়েকজন। সহিংসতার মধ্যে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। শনিবার প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও উপদেষ্টা জারেড কুশনার। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে অগ্রসর হওয়ার আহ্বান জানান তারা। তবে হামাসের কাছে থাকা শেষ জিম্মি রান গাভেলির মরদেহ ফেরত না আসা পর্যন্ত পরবর্তী ধাপে যেতে নারাজ নেতানিয়াহু। জিম্মির পরিবার হামাসের ওপর আন্তর্জাতিক চাপ জোরদারের আহ্বান জানিয়েছে। এদিকে আগামী সপ্তাহে রাফা ক্রসিং 2 দিক থেকে খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে গাজার অন্তর্বর্তী প্রশাসন। তবে বিষয়টি পরের সপ্তাহে বিবেচনা করা হবে বলে জানিয়েছে ইসরায়েল। বর্তমানে সীমান্তের গাজা অংশ ইসরায়েলি সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। একই দিনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি ফিলিস্তিনে আঞ্চলিক বিভাজন ও যুদ্ধবিরতি নস্যাৎ করার চেষ্টা প্রত্যাখ্যান করেন। তিনি গাজা চুক্তির পূর্ণ বাস্তবায়ন এবং ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বন্ধের আহ্বান জানান। 2 বছর পর গাজার একমাত্র বিদ্যুৎ কেন্দ্র চালুর সম্ভাবনার কথাও জানিয়েছে প্রশাসন। আন্তর্জাতিক অংশীদার, সৌরবিদ্যুৎ উদ্যোগ এবং বিদ্যুৎ সরবরাহকারীদের সঙ্গে আলোচনা চলছে বলে জানানো হয়। তবে নির্দিষ্ট সময়সীমা বা প্রক্রিয়া এখনো স্পষ্ট নয়। যুদ্ধের শুরু থেকে বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় গাজায় প্রয়োজনের অর্ধেকেরও কম বিদ্যুৎ পাওয়া যাচ্ছিল। হাসপাতাল সহ জরুরি সেবায় মারাত্মক প্রভাব পড়ে। ধ্বংস হয় 5080 কিলোমিটার বিদ্যুৎ লাইন ও 2285টি ট্রান্সফরমার। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের রণতরীর বহর পাঠানোকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন ইরানের নাগরিকরা। আবার অনেকে বিষয়টিকে দেখছেন সরাসরি হামলার প্রস্তুতি হিসেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার বলেছেন, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দীর্ঘায়িত করতে ব্যর্থ হওয়ায় লজ্জার মুখে পড়েছে ইসরায়েল, যা 12 দিনের যুদ্ধ হেরে যাওয়ার চেয়েও বেশি কষ্টের বলে মন্তব্য করেন তিনি। এদিকে বার্লিনে হাজারো বিক্ষোভকারী তেহরানের ধর্মীয় নেতৃত্ব অপসারণ ও বিদেশি হস্তক্ষেপের দাবি তুলেছেন। ইরানের সাম্প্রতিক বিক্ষোভ শেষ হতে না হতেই দেশটির উদ্দেশ্যে যুদ্ধজাহাজের বহর পাঠানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘটনার পরই ইরান সতর্ক করেছে, যে কোনো আক্রমণকে ধরা হবে সর্বাত্মক যুদ্ধ হিসেবে। ইরানের নাগরিকদের মধ্যে এ নিয়ে দেখা দিয়েছে উদ্বেগ ও ক্ষোভ। দেশটির নাগরিকদের একাংশ মনে করেন ওয়াশিংটন সরাসরি যুদ্ধের বার্তা হিসেবে এই পদক্ষেপ নিয়েছে। আবার অনেকে মনে করছেন যুক্তরাষ্ট্র ভয় থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছে। আবার কেউ কেউ ট্রাম্পের হুমকিকে
মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে দেখছেন। আমরা নিজেদের দেশকে কোনো বিদেশি শক্তির কাছে বিক্রি করতে পারি না। আমাদের অর্থনৈতিক সমস্যা থাকতে পারে, সামনে আরো কঠিন সময়ও আসতে পারে, কিন্তু আমরা কখনোই আমাদের দেশকে বিদেশি শক্তির কাছে হস্তান্তর করব না। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ দাবি করেছেন, সাম্প্রতিক বিক্ষোভে ইসরায়েল 48 ঘন্টার মধ্যেই এমন এক লজ্জাজনক পরাজয়ের মুখে পড়েছে যা গত জুনের 12 দিনের যুদ্ধের থেকেও ভয়াবহ। ইসরায়েল একযোগে ইরানের বিভিন্ন শহরে সংগঠিত সন্ত্রাসী অভিযান চালালেও তা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। ইসরায়েলের সঙ্গে যুদ্ধের পর ক্ষেপণাস্ত্র শক্তি আরও বেড়েছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালায়েনিক বলেন, ক্ষেপণাস্ত্রের গুণগত ও সংখ্যাগত সক্ষমতা দুটোই শক্তিশালী হয়েছে, পাশাপাশি উন্নত হয়েছে প্রতিরক্ষা ব্যবস্থা। একই সময়ে সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় ইরানের শীর্ষ সামরিক নেতৃত্ব ঐক্যের বার্তা দিয়েছে। এদিকে জার্মানির বার্লিনে শনিবার প্রায় 3000 ইরানি সরকার বিরোধী বিক্ষোভকারী সমাবেশ করেন। ইরানের ধর্মীয় নেতৃত্বের অপসারণ এবং সরকার পরিবর্তনে আন্তর্জাতিক হস্তক্ষেপের দাবি জানান তারা। বিক্ষোভকারীরা জানান, তাদের লক্ষ্য রাজতন্ত্র ফেরানো নয়, বরং সরকার পতনের পর অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে নতুন রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভেনেজুয়েলার পর এবার প্রতিবেশী কিউবার উপর চড়াও হচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির তেল আমদানি বন্ধে মার্কিন প্রশাসন নৌপথ অবরোধের কথা ভাবছে বলে দাবি করেছে গণমাধ্যম পলিটিকো। এমন পরিস্থিতিতে ওয়াশিংটনের প্রতিশোধমূলক হামলার আশঙ্কায় হাভানায় তেল পাঠানো অব্যাহত রাখার বিষয়টি পুনর্বিবেচনা করছে মেক্সিকো সরকার। এদিকে মাদুরোকে আটকের পর প্রথমবার মাদক পরিবহন সন্দেহে পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও নৌযানে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে অন্তত 2 জন নিহত হয়েছেন। ভেনেজুয়েলার পর এবার প্রতিবেশী কিউবার ওপর চড়াও হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির ওপর তেল আমদানিতে এবার পূর্ণ অবরোধ আরোপের বিষয়টি বিবেচনায় নিচ্ছে হোয়াইট হাউস। এমনটাই দাবি করেছে মার্কিন গণমাধ্যম পলিটিকো। প্রতিবেদনে বলা হয়, এ পরিকল্পনায় সমর্থন দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। প্রতিবেদনের তথ্য মতে, ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এবং সেই তেল পুনরায় বিক্রি করে বৈদেশিক মুদ্রা আয়ের সুযোগ হারানোর মতো ঘটনা ইতোমধ্যে কিউবার অর্থনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। এমন পরিস্থিতিতে কিউবায় তেল পাঠানো অব্যাহত রাখবে কিনা তা পর্যালোচনা করছে মেক্সিকো সরকার। এতে যুক্তরাষ্ট্র মেক্সিকোর বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে পারে এমন আশঙ্কা থেকেই এই চিন্তাভাবনা করছে সেনবাউন প্রশাসন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে একথা জানিয়েছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর নাটকীয় গ্রেপ্তারের পর ভেনেজুয়েলা থেকে কিউবায় তেল পাঠানো বন্ধ হয়ে গেছে। ফলে বিদ্যুৎ সংকট ও ব্যাপক ব্ল্যাকআউটে ভোগা কিউবার জন্য এখন মেক্সিকো সবচেয়ে বড় তেল সরবরাহকারী। এদিকে মাদক পরিবহন সন্দেহে পূর্ব প্রশান্ত মহাসাগরে আবারও একটি নৌযানে প্রাণঘাতী হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছেন। নাসরিন রুমি, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবিতে ইউক্রেন রাশিয়ার দ্বিতীয় দফার আলোচনা শেষ হয়েছে কোনো চুক্তি ছাড়াই। তবে উভয় পক্ষই আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছে, নতুন বৈঠকের সম্ভাবনার কথা বলছে। একই সময় ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় দেখা দিয়েছে বিদ্যুৎ বিপর্যয়। নিহত হয়েছেন অন্তত 1 জন। রাশিয়ার খেরসনে ইউক্রেনের হামলায় 3 জন নিহতের দাবি করা হয়েছে। শান্তি আলোচনার মধ্যেও কমেনি যুদ্ধের তীব্রতা। শনিবার রুশ বাহিনীর সঙ্গে একদিনে অন্তত 100টি সংঘর্ষের কথা জানায় ইউক্রেন। সবচেয়ে বেশি লড়াই হয় পোক্রোভস্ক এলাকায়। রাতভর রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভ ও খার্কিভে বেশ কয়েকজন হতাহত হন। জেলেনস্কির প্রশাসন জানায়, এসব হামলায় প্রায় 12 লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে রাশিয়া নিয়ন্ত্রিত খেরসনে একটি অ্যাম্বুলেন্সে ইউক্রেনীয় বাহিনীর হামলায় চিকিৎসা কর্মী নিহতের দাবি করেছে মস্কো। এ বিষয়ে কোনো মন্তব্য করেনি কিয়েভ। উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আবুধাবিতে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত হয় 3 পক্ষের শান্তি আলোচনা। রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মুখোমুখি কথা হয়েছে বলে জানায় সংযুক্ত আরব আমিরাত। আমিরাত সরকারের এক মুখপাত্র জানান, যুক্তরাষ্ট্র সমর্থিত শান্তি কাঠামোর মূল উপাদানগুলো বৈঠকে প্রাধান্য পেয়েছে। পরিবেশ ছিল ইতিবাচক ও গঠনমূলক। তবে কেন্দ্রবিন্দু ছিল যুদ্ধ শেষ করার সম্ভাব্য শর্ত, দনবাসের বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ এবং ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় যুদ্ধবিরতির সম্ভাবনা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
জেলেনস্কি আলোচনাকে গঠনমূলক বলে আখ্যা দিয়েছেন। বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ করার জন্য কিছু সম্ভাব্য কাঠামো প্রস্তাব করেছে। এর মধ্যে রয়েছে যুদ্ধ শেষ করার শর্ত এবং সেই প্রক্রিয়ায় প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা। এছাড়াও দুই পক্ষ প্রস্তুত থাকলে আগামী সপ্তাহেই আরেকটি বৈঠকের সম্ভাবনার কথা জানান তিনি। ইউক্রেন আলোচনায় এগোতে প্রস্তুত বলেও উল্লেখ করেন। একই সুরে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে মস্কো ভবিষ্যৎ আলোচনায় অংশ নিতে রাজি। আলোচনার আগে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে 4 ঘন্টার বৈঠক করেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। একজন মার্কিন কর্মকর্তা বলেন, বৈঠকটি ছিল খুবই ফলপ্রসূ এবং যুদ্ধ শেষ করার পথে যেসব রাস্তা এখনো খোলা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। তবে আবুধাবির 2 দিনের আলোচনা শেষে কোনো চুক্তির ঘোষণা আসেনি। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মিয়ানমারে সাধারণ নির্বাচনের তৃতীয় ও চূড়ান্ত ধাপের ভোট গ্রহণ চলছে। 4টি টাউনশিপে রোববার সকালে ভোট শুরু হয়। নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রের পাহারায় সেনাবাহিনী ও পুলিশের বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে। অনেক জায়গায় মোবাইল নেটওয়ার্ক সীমিত রাখা হয়েছে। আগের 2 দফায় ভোটার উপস্থিতি ছিল প্রায় 55%। বিরোধী দল এনএলডি নিষিদ্ধ থাকায় রাজনৈতিক মাঠ একতরফা হয়ে পড়েছে বলে অভিযোগ মানবাধিকার সংগঠনগুলোর। সামরিক অভ্যুত্থানের পর 3 ধাপে অনুষ্ঠিত এই নির্বাচনকে জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নয় বলে দাবি করেছে। এই নির্বাচনের ফলাফলকে স্বীকৃতি দেবে না বলে আগেই ঘোষণা দিয়েছে আসিয়ান। ရွေးကောက်ပွဲအပိုင်း3ကိုတကုံမြို့နယ်လမ်းမတော်မြို့နယ်စိတ်ကြီးခနောင်တူမြို့နယ်ဒလမြို့နယ်တကုံမြို့သစ်စိတ်ကမ်းမြို့နယ် ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী হিসেবে যাত্রা শুরু করলো ফিনল্যান্ডের উত্তরের শহর ওউলু। এই উপলক্ষে 3 দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। আয়োজকরা জানান, বছর জুড়ে লোকজ ও আদিবাসী সংস্কৃতির পাশাপাশি উপস্থাপন করা হবে 200-র বেশি ইভেন্ট। ফিনল্যান্ড থেকে মহিউদ্দিন মথুর রিপোর্টে বিস্তারিত। তীব্র তুষারপাতের মধ্যে একদল শিল্পী সুর তুলেছেন মঞ্চে। অবাক করা বিষয় হচ্ছে, গিটার, তবলা সহ যেসব বাদ্যযন্ত্র দিয়ে সুর তুলেছেন তার সবই বানানো হয়েছে বরফ দিয়ে। বৈরী আবহাওয়া উপেক্ষা করে রোমাঞ্চকর কনসার্ট উপভোগ করছেন দর্শনার্থীরা। এই আয়োজন ইউরোপীয় সাংস্কৃতিক রাজধানী 2026 কর্মসূচির উদ্বোধন উপলক্ষে। এবার ইউরোপিয়ান ক্যাপিটাল অফ কালচার নির্বাচিত হয়েছে ফিনল্যান্ডের উত্তরের শহর ওউলু। 3 দিনব্যাপী বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় উৎসব। শহরের বিভিন্ন স্কোয়ার, থিয়েটার, জাদুঘর এবং খোলা জায়গায় একসঙ্গে হয় কনসার্ট, নৃত্য পরিবেশন, নাটক এবং শিল্প প্রদর্শনী। স্থানীয় ফিনিশ শিল্পীদের পাশাপাশি অংশ নেয় ইউরোপের বিভিন্ন দেশের শিল্পীরাও। সমসাময়িক সঙ্গীতের সঙ্গে ছিল লোকজ সুর, আদিবাসী সংস্কৃতির পরিবেশনা, আধুনিক ইলেকট্রনিক মিউজিক শো ও ভিজুয়াল আর্ট। শিশু ও পরিবার কেন্দ্রিক আয়োজনও ছিল উৎসবের গুরুত্বপূর্ণ অংশ। ওয়ার্কশপ, ওপেন পারফরমেন্স ও কমিউনিটি আর্ট প্রজেক্টে সরাসরি অংশ নেন স্থানীয় বাসিন্দা ও বাংলাদেশি প্রবাসীরা। এর মাধ্যমে আমরা ইউরোপিয়ান কালচারগুলো দেখতে পারছি, ওরা কিভাবে সেলিব্রেট করে। মাল্টিকালচারাল অনেক ডাইভার্সিটি দেখতে পারলাম। তো এখানে আমরা যারা বাংলাদেশি কমিউনিটির ইমিগ্রেন্টরা আছি সবাই খুব এনজয় করেছি। এই একটা অনুষ্ঠানেই ইউরোপের বিভিন্ন জাতিগোষ্ঠীর যে তাদের কালচারাল প্রোগ্রাম, এটা দেখার একটা সুযোগ আমার হয়েছে এই প্রোগ্রামে। বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা আছে, কালচারাল যত বৈচিত্র্যতা আছে সবগুলো আমরা একসাথে একই জায়গায় দেখতে পারতেছি। আয়োজকরা বলছেন, সংস্কৃতি একটি শহরের আত্মপরিচয় তুলে ধরে। ওউলু শহরের এই যাত্রা ইউরোপ জুড়ে নতুন সংযোগ তৈরি করবে। সংস্কৃতির মাধ্যমে মানুষ, ইতিহাস ও ভবিষ্যৎ এক সুতোয় বাঁধা যায়। এই উৎসব শুধু বিনোদনের আয়োজন নয়, বরং পুরো 2026 সাল জুড়ে চলা সাংস্কৃতিক কর্মসূচির সূচনা। এই বছরে প্রায় 2 শতাধিক সাংস্কৃতিক ইভেন্ট অনুষ্ঠিত হবে ওলু শহর ও আশপাশের অঞ্চলে। ইউরোপীয় ইউনিয়নের ইউরোপিয়ান ক্যাপিটাল অফ কালচার একটি মর্যাদাপূর্ণ উপাধি, যা শুরু হয় 1985 সালে। প্রতি বছর এক বা একাধিক শহরকে এই উপাধি দেয়া হয়। তীব্র শীত আর দীর্ঘ অন্ধকারকে উপেক্ষা করে এই সাংস্কৃতিক উৎসব বাড়তি মাত্রা যোগ করেছে নাগরিকদের মাঝে। প্রবাসী এবং দূর দূরান্ত থেকে অনেকেই এসেছেন এই উৎসব উপভোগ করতে।
মহিউদ্দিন মধু, সময় সংবাদ, ফিনল্যান্ড। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভারী তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, 18 অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি, প্রায় 15,000 ফ্লাইট বাতিল, বিদ্যুৎ বিচ্ছিন্ন 1 লাখের বেশি বাড়িঘর। যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে আবারও প্রাণহানি, নিহত ব্যক্তিকে সন্ত্রাসী আখ্যা হোয়াইট হাউসের, মিনিয়াপলিসে বিক্ষোভ অব্যাহত। এবং গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে যেতে ইসরায়েলকে চাপ যুক্তরাষ্ট্রের, মার্কিন প্রতিনিধিদের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক, চুক্তি ভেঙে উপত্যকায় হামলায় নিহত 3। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়ের।